আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের আরেকটি ক্লাসে। আমরা সেই সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা না, বিকাল 5:30 থেকে আমরা প্রায় 9:30 পর্যন্ত ক্লাস করেছি। অ্যান্ড দেন 9:30 একটা ক্লাস শুরু হওয়ার কথা, মানে যেটা এখন আমাদের ক্লাস হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি এবং রিঅ্যারেঞ্জ। সো সেটা আমরা 9:30 না নিয়ে আমরা 10:30টায় চলে এসেছি। আমরা 1 ঘন্টা একটা ব্রেক নিয়েছি, তোমরা নিজেদেরও একটু সময় দিয়েছ। সো আজকে 2 জুলাই মানে 2রা জুলাই আমরা হচ্ছে রাত 10:30টায় আমাদের কমপ্লিটিং স্টোরি এবং রিঅ্যারেঞ্জের ক্লাস শুরু করতে যাচ্ছি। সো যাদের এই কমপ্লিটিং স্টোরি এবং রিঅ্যারেঞ্জ নিয়ে প্রবলেম ছিল, যদি তোমার আসলেই প্রবলেম থাকে তাহলে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আর যদি উপকৃত হতে যাচ্ছ বলে মনে হয়, হবা 100%, সবাই একটু শেয়ার করে দিবে, বন্ধুদেরকে জানিয়ে দেবে। কারণ এই ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে। ক্লাসের টাইম চেঞ্জ হওয়ার কারণে আমাদের যেই প্রবলেমটা, অনেকেই 9:30টায় অপেক্ষা করছিল, ক্লাস পাচ্ছে না, অনেকে ডিমোটিভেট হয়ে গেছে হয়তো। সো তোমরা যে কাজটা করবে, সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবে, বন্ধুদেরকে জানিয়ে দিবে। ওকে, সো আমি চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। আমাদের আজকে কমপ্লিটিং স্টোরি এবং রিঅ্যারেঞ্জ, এই দুইটা টপিক তোমরা ভালোভাবে কখনোই পড়ো নাই, কারণ হচ্ছে তোমাদের সেই সময়টা হয়তো হয় না। এখন একদিনে বা অল্প কিছু সময়ে কি ভাইয়া সব সম্ভব শেষ করা? আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু শেষ করার। আর তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এই দুটো টপিকে। একটা হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি এবং রিঅ্যারেঞ্জ। সো রিঅ্যারেঞ্জের মার্ক হচ্ছে তোমাদের 10 মার্কস, আর কমপ্লিটিং স্টোরিতে তোমাদের মার্কস হচ্ছে 15 মার্কস। সো আমি অলরেডি এর আগে কমপ্লিটিং স্টোরির অনেকগুলো ক্লাস ইউটিউবে দিয়েছিলাম, তোমরা অনেকেই হয়তো দেখেছো। আর যারা দেখোনি, আপাতত দেখার দরকার নেই, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লাসটাই দেখবে। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও, আমরা তাহলে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, সো আমরা একটা কথা এর আগের ক্লাসে বলেছিলাম, মনে আছে তোমাদের, যে তুমি কোন বোর্ডের প্রশ্নগুলো লাগে উড়াধুরা। সো ইংরেজি প্রশ্নে এরকম অনেকেরই উড়াধুরা লাগবে, কারণ অনেক হচ্ছে জাস্ট সাজেশন পড়ে যাচ্ছে, ধরাটা খাবে তখনই। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, তুমি যদি মাথার ভেতর প্রিপারেশন কিছুটা না নিয়ে যাও তাহলে কিন্তু ভালো হবে না, কারণ কেউই 100% সাজেশন দিতে পারবে না, কারো সাজেশন থেকে 100% কমন পড়বে না। সো এইটা মাথায় রেখে তোমার পরীক্ষার হলে যেতে হবে। কেউই এখানের যারাই বলবে 100% কমন, দে আর পোল্টিবাজ, ফাঁকিবাজ, এবং তারা হচ্ছে বাটপার। ওকে, আসো আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের মেইন পড়ায়। আগে কোনটা করবো? আগে কি রিঅ্যারেঞ্জটা শুরু করব? আগে রিঅ্যারেঞ্জটা দিয়ে আমি শুরু করতে চাই। সবাই একটু শেয়ার করে দেবো। আমি একবারে তোমাদের কাছে যদি ফিল হয় যে ভাইয়া সেই বিকাল থেকে শুরু করে আমাদের ক্লাস নিচ্ছে, সেই বিকাল 5:30 থেকে এখন রাত 10:30 বাজে, একটু গ্যাপ ছিল, ব্রেক ছিল, যদি তোমাদের কাছে মনে হয় যে ভাইয়া আমাদের জন্য কিছু করছে, তাহলে প্রত্যেকে শেয়ার করে দিবে তোমাদের ইথিক্সের জায়গা থেকে। সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। এখানে অনেকেই জানে না, ঠিক আছে? তোমাদের রাইটিং পার্টের আজকে কমপ্লিটিং স্টোরি রাইটিং পার্ট রয়েছে এবং রিঅ্যারেঞ্জ রাইটিং পার্ট রয়েছে। আর অলরেডি আমি তোমাদেরকে কি দিয়েছি, তোমাদের হচ্ছে পিডিএফ দিয়ে দিয়েছি। যদি পিডিএফ পরেরগুলো পেতে চাও, তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই শেয়ার করতে হবে। এইবার কিন্তু শেয়ার না দিলে পিডিএফ দেবো না। আচ্ছা, যদিও ওইভাবে বলা ঠিক না। আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। আমরা এখন পড়বো হচ্ছে রিঅ্যারেঞ্জ। আগে রিঅ্যারেঞ্জটা পড়বো। আসো ভাইয়া, রিঅ্যারেঞ্জের টেকনিক আছে, আমি টেকনিক নিয়ে আজকে আলোচনা করব না। টেকনিকের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়েছি, আমি টেকনিকের ক্লাসও নিয়েছি। যে তোমাদের যদি কারো বায়োগ্রাফি সম্পর্কে আসে, কোনো ব্যক্তির যদি জীবন কাহিনী নিয়ে আসে, তাহলে তোমাদের সিকোয়েন্সটা কেমন হবে সেটা কিন্তু এখানে আমি অলরেডি দিয়েছি, এবং আমি ক্লাসও নিয়েছি। তোমরা যারা আমার ইউটিউবে ক্লাস করেছো, তোমরা প্রত্যেকে জানো যে আমি এইটা পড়িয়ে দিয়েছি। এবং যদি কোনো ব্যক্তি নিয়ে আসে, বিশেষ করে নেলসন ম্যান্ডেলা নিয়ে আসতে পারে, কাজী নজরুল ইসলাম নিয়ে আসতে পারে, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আসতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আসতে পারে, ইভেন তোমাদের শেখ কামাল যে প্যাসেজটা আছে সেটাকে নিয়েও আসতে পারে। তোমাদের বই রিলেটেড মানে টেক্সট বুক রিলেটেড যে প্রশ্নগুলো এইখান থেকে কিন্তু আসতে পারে। সো আসলে কোনো সমস্যা নেই। তোমাদের এই সিকোয়েন্সে এই টেকনিকগুলো আমি তোমাদেরকে চেষ্টা করেছি সুন্দরভাবে পড়িয়ে দেওয়ার জন্য। সো আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো, সবাই একটু শেয়ার করে দিবে বন্ধুদেরকে। সবাই, আমি একটু চাই 30 সেকেন্ড সময় দিলাম, জাস্ট 30 সেকেন্ড প্লিজ। জাস্ট এখানে একটা শেয়ার বাটন আছে, দেখো, শেয়ার বাটনে ক্লিক করে দাও।
বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। যদি শেয়ার করতে তোমার ভালো না লাগে তাহলে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। রিয়ারেন্স টপিকটাতে অনেকের প্রবলেম, বাট বাংলাদেশে যেই ক্লাসগুলো হচ্ছে প্ল্যাটফর্মগুলোতে আমার মনে হয় রিয়ারেন্স আমি যেভাবে পড়াচ্ছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি তোমাদেরকে রিয়ারেন্সে যেভাবে পড়াবো, জাস্ট একটু দেখাই, স্যাম্পল দেখাই, আগে একটু শোডাউন দেখাই, শোডাউন, জাস্ট একটু শোডাউনটা দেখো। এগুলো কিন্তু কিছুই না, জাস্ট হচ্ছে আমি একটু শোডাউন দেখাই যে তোমাদেরকে রিয়ারেন্সটা আমি কিভাবে মনে রাখার টেকনিক দিয়েছি, ঠিক আছে? সো একটু শোডাউন দিয়েছি, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, প্রত্যেকটা রিয়ারেন্সের আমি হচ্ছে শোডাউন দিচ্ছি। আশা করি তোমরা এইখান থেকে আমি যেভাবে পড়াচ্ছি আমার সাথে প্রিপারেশন হয়ে যাবে, আমার সাথে প্রিপারেশন হয়ে যাবে। দেখো আমি একবারে বাংলা টেকনিক দিয়ে তোমাদেরকে পড়াবো। সো নো প্রবলেম, জাস্ট একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমি পিডিএফ দিতে পারি, পিডিএফটা অবশ্যই শেয়ার করতে হবে, আর আমি পড়িয়ে দিব ফ্রিতে। পিডিএফ পেতে হলে শেয়ার, ওকে, পড়াবো ফ্রিতে, ঠিক আছে? সো টেকনিকটা কি আমার পড়ায় দেওয়ার দরকার আছে যে ব্যক্তির থাকলে কি হবে, তারপর হচ্ছে ঘটনা থাকলে কি হবে, টেকনিক পড়াবো না ডিরেক্ট হচ্ছে কমন ইম্পর্টেন্ট গুলা জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে আমি যেভাবে ঘটনা প্রবাহ দিয়ে ইয়ে বানিয়েছি সেটা দিয়ে পড়াবো? তোমরা একটু বলো, সবাই যে কাজটা করবে একটু শেয়ার করে দাও বন্ধু। তোমরা এখন আমার বন্ধুই, যাও, আমাকে শেয়ার করিও না, অনেকে আমাকে মেসেজ দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, তোমরা শেয়ার করতেছো, এটাই হচ্ছে আমার ভালো লাগে কাজ করছে। আচ্ছা, তোমাদের একটু কমেন্টগুলো দেখতে চাই যে আমি কি তোমাদেরকে প্রথম এগুলো নিয়ে আলোচনা না করে ডিরেক্ট পড়াইয়া দিই। যেমন হচ্ছে রবার্ট ব্রুসটা অনেক ইম্পর্টেন্ট, সো আমি তোমাদেরকে মানে একবার এমন ভাবে পড়াবো, গঠনমূলক ভাবে পড়াবো এবং ঘটনা প্রবাহ দিয়ে তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। সো যারা যারা অলরেডি ক্লাসে এসেছো আরেকটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, ওরা অনেক উপকৃত হবে। ভাইয়া তুমি কি চাও না তোমার ফ্রেন্ডটা কম সময় পেয়েছে, তোমাদের মতো 14-15 মাস পেয়েছে সবাই, সো এই ক্লাসগুলো করলে তার অবশ্যই উপকৃত হবে, উপকার হবে, তাই না? ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমি টেকনিক নিয়ে কথা না বললাম, আমি হচ্ছে ঘটনা দিয়ে চলে যাই। দেখো রবার্ট ব্রুস খুবই ইম্পর্টেন্ট একটা রিয়ারেন্স। সো রবার্ট ব্রুসের আমি তোমাদেরকে যদি ঘটনাটা মনে করিয়ে দেই, রবার্ট ব্রুস হচ্ছে স্কটল্যান্ডের একজন রাজা, বিখ্যাত রাজা, শত্রুরা আক্রমণ করে। তাহলে দেখো প্রথম হচ্ছে রাজা, অপশনটা থাকবে রাজা কোথায় আছে মিল করবা, তারপরে শত্রুরা তাকে কি করে, আক্রমণ করে। তারপর হচ্ছে রাজা হচ্ছে এখন সাহসিকতার সাথে লড়াই করেন কিন্তু পরাজিত হন, তার মানে হচ্ছে শত্রুরা আসলে রাজা কি হয়, পরাজিত হয়। তারপর দেখো রবার্ট ব্রুস, শত্রুরা আসছে, পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পরে তিনি রাজ্য থেকে পালিয়ে যায়। তাহলে ব্যাপারটা দেখো, আমি যদি তোমাদেরকে একটু সিকোয়েন্সটা এইভাবে বলি, তোমাদের যদি পড়িয়ে দিই, প্রথম হচ্ছে রবার্ট ব্রুস কি করেছে তার কথা বলা থাকবে রিয়ারেন্সটাতে। এরপরে যে কাজটা দেখবা সেটা হচ্ছে শত্রুরা আক্রমণ করে, তারপরে সে হচ্ছে লড়াই করে কিন্তু পরাজিত হয়। এরপরে যেটা রাজ্য থেকে পালিয়ে যায়, এরপর হচ্ছে বিষণ্ণ ছিল, মন খারাপ ছিল। এরপরে হচ্ছে গুহায় শুয়ে থাকে, থাকার পরে একটা মাকড়সা দেখে, মাকড়সা বারবার ব্যর্থ হয় একটা জায়গায় উঠতে। এরপরে যেটা হয়েছে, ব্যর্থ হওয়ার পর মানে অনেকবার চেষ্টা করে, হতাশা মানে যখন দেখে যে অনেকবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত উঠতে পেরেছে, তখন সে মোটিভেশন পায়। অ্যান্ড দেন শক্তিশালী একটা সেনা সংগঠিত করে তিনি কি করেন, আবার যুদ্ধে আসেন এবং শেষে হচ্ছে কি শত্রুরা পরাজিত হয়। সো ব্যাপারটা দেখো, এইভাবে যদি পড়া সিকোয়েন্সটা আশা করি তোমাদের মনে পড়ে যায়। সিকোয়েন্সটা হচ্ছে রবার্ট ব্রুস, তিনি রাজা স্কটল্যান্ডের, দেন হচ্ছে শত্রুরা আক্রমণ করে, তারপর হচ্ছে পরাজিত হয়, পরাজিত হওয়ার পরে যেটা দেখলা সেটা হচ্ছে পালিয়ে যায়, স্বাভাবিকভাবে পরাজিত হলে কি পালিয়ে যায়। এরপর পালিয়ে যাওয়ার পরে তার মন খারাপ, সে টোটালি মন খারাপ। অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে তার বিষণ্ণ অবস্থা, মন খারাপ অবস্থা। এরপর শুয়ে থাকে, শুয়ে থাকার পরে দেখে একটা মাকড়সা বারবার উঠার চেষ্টা করে, শেষ পর্যন্ত উঠে, এই কারণে মোটিভেশন পেয়ে তারপরে আবার সেই শক্তিশালী ফোর্স নিয়ে আবার হামলা করেন, অ্যান্ড দেন লাস্ট শত্রুদেরকে পরাজিত করেন। তাহলে ভাইয়া যদি এই জিনিসটা তোমার মনে থাকে, রবার্ট ব্রুসের এই ঘটনা যদি মনে থাকে, আমার বিশ্বাস ভাই তুমি পারবে। এখন বলে যে ভাইয়া বাংলা বুঝি, ইংরেজি বুঝি না, আসো তোমাদেরকে এখন ইংরেজি বুঝিয়ে দিব, আসো ভাইয়ারা ইংরেজি তোমাদেরকে এখন বুঝিয়ে দিব। একটু শেয়ার করে দাও, ক্লাস ফ্রি, পিডিএফ কিন্তু ফ্রি না, ক্লাস ফ্রি, যাও সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দেখো, এখন তুমি বাংলা পড়ছো ভাই, আমি তোমার বাংলা বুঝিয়ে দিলাম। তাহলে দেখো ফেমাস কিং লেখা থাকবে, ইনভেডেড, এনিমিজ ইনভেডেড, মানে হচ্ছে শত্রু আক্রমণ করেছে, ফট ব্রেভলি বাট লস্ট, এই যে লস্ট, হেরে গেল। এরপর গ্লুমি স্টেট, বিষণ্ণ মন, তার মনটা বিষণ্ণ। লাইং ইন দ্য ক্যাপ, গুহায় গেল গা, গুহায় যাওয়ার পরে দেখলো কি স্পাইডার ট্রাই করছে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন,
সে গিভ আপ হলো না, ফাইনালি সাকসিড। সে কি করেছে, যুদ্ধে মানে তার যুদ্ধে না মাকড়সা উঠতে পেরেছে। অ্যান্ড দেন ইন্সপায়ার্ড অ্যান্ড গ্যাদার্ড আর্মি, আবার আর্মি সৈন্য দিয়ে নিয়ে আসলো। আর্মি সৈন্য দিয়ে এনে লাস্ট কি হলো, অ্যাটাকড অ্যান্ড রিগেইনড হিজ কিংডম, এবং সে আবার কি সেটাকে নিজের করে নিল, রাজ্যটাকে। তাহলে ভাইয়েরা বুঝতে পেরেছো, সবাই কি ক্লিয়ার? আশা করি রবার্ট ব্রুস তোমাদের শেষ। তাহলে দেখো রবার্ট ব্রুসের যদি তোমাদের আরো সুন্দরভাবে আমি পিডিএফটা দিয়েছি, এনিমিজ ইনভেডেড হিজ কিংডম, হি হ্যাড টু ফ্লি ফ্রম হিজ কিংডম টু সেভ হিজ লাইফ অ্যান্ড টু শেল্টার রিমোট কেভ, এভাবে দেওয়া আছে। তুমি জাস্ট হচ্ছে একটার পর একটা বসাবা। ওকে, সো এইভাবে পড়লে মনে থাকবে কিনা বলো? একটা শেষ, একটা রিয়ারেন্স তোমাদের আশা করি পারবা। পারবা না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। রিয়ারেন্স এভাবে কখনোই তোমাদের পড়া হয় নাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। এবার আসো সহজে মনে রাখার ঘটনা প্রবাহ। দ্বিতীয়টা আমরা একটু খেয়াল করবো। দেখো দ্বিতীয়টা কি আছে, সেটা হচ্ছে ইংলিশ পোয়েট, একজন ইংরেজ কবি। ঠিক আছে, এই ইংরেজ কবিটা আমাদের কি আসতে পারে। সো ইংরেজি কবিটা যদি আসে, ইংলিশ পোয়েটের যদি আসে, প্রথমেই তিনি একজন ইংলিশ পোয়েট স্টেইং ইন ইটালি, মানে হচ্ছে দেখো আগে বাংলাটা বুঝিয়ে দিচ্ছি। বাংলাটা যদি আমরা খেয়াল করি, ইংরেজ কবি ছিলেন। তারপর হচ্ছে একটা চিঠি পান, বন্ধু থেকে একটা চিঠি পাইছে। তারপর হচ্ছে ডবল পোস্টেজ দিতে বাধ্য হন। ঠিক আছে, কিছু শব্দ মানে যেটা শুধু কিছু শব্দ ধারণ করে, মানে যেটা তিনি ভালোভাবে বুঝেন না। এবার হচ্ছে তার বন্ধু আবার ভালো পাঠ শেখাতে চান। এরপরে যেটা ভারী পাথর সংগ্রহ করেন, সুন্দর বাক্সে প্যাক করেন। তারপর ডেলিভারিতে পেমেন্ট হবে, কথাটি বন্ধুকে পাঠান। আমি জাস্ট এটা অনেকের কাছে অপরিচিত, অনেকে এটা পড়ে না। রবার্ট ব্রুস অনেকে পড়েছো, এই জন্য খুব দ্রুত বুঝেছো, বাট এইটা একটু আমাদের বুঝতে সময় লাগবে। ঠিক আছে, এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, পুরো বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো তিনি তার ভারী যে পাথর সংগ্রহ করেন এবং একটা সুন্দর বাক্সে প্যাক করেন। তারপর দেখো ডেলিভারিতে পেমেন্ট করাবে, কথাটি লিখে বন্ধুকে পাঠান। পার্সেলের বিষয়বস্তু মূল্যবান ভাবেন, তাই তিনি ভারী চার্জ পরিশোধ করেন। তারপরে বাক্সটি খোলেন, বাক্সটি খুলে দেখেন জাস্ট একটা পাথর রয়েছে। তারপরে কবিতার বন্ধুকে একটি ভালো পাঠ শিখিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এরকম, ঘটনাটা একটু বলি। ঘটনাটা হচ্ছে একজন ইংলিশ পোয়েট ছিলেন, ইতালিতে ছিলেন। তার বন্ধু তার কাছে আনপেড চিঠি, মানে হচ্ছে যে চিঠি পাঠাতে কোনো টাকা লাগে না। ঠিক আছে, সো এটা খালি পাঠায়, বিরক্ত করতো আর কি। হ্যাঁ, ধরো তুমি কাউকে পছন্দ করো, কি করো, পছন্দ করো। আগে তো চিঠির যুগ ছিল, সো তুমি কি করলা, চিঠি পাঠাতে ধরো কোনো টাকা লাগে না। আচ্ছা যাক, মডার্ন যুগ দিয়ে বুঝাই, অ্যানশিয়েন্ট টাইম বা প্রাচীন টাইম দিয়ে না বুঝিয়ে তোমাদেরকে মডার্ন যুগ দিয়ে বুঝাই। মডার্ন যুগের বিষয়টা একটু তোমাদেরকে যদি বলি, এই তোমরা শেয়ার করবে না, পিডিএফ কিন্তু সত্যি দিব না। এই রিয়ারেন্স পিডিএফ আমার অনেক কষ্ট করে বানানো, কোনো বইতে শিটে পাবা না ভাই এভাবে। সো অনেক কষ্ট করে বানানো, একটু কি করে দাও, শেয়ার করে দাও, পিডিএফ নিতে হলে ক্লাস ফ্রি। ঠিক আছে, আচ্ছা। সো ব্যাপারটা হচ্ছে মডার্ন যুগ দিয়ে ধরি। ধরো তুমি অনেক বড় হয়েছো, তোমরা কিন্তু তোমাদের কিন্তু এখন ওই বয়স হয় নাই। ধরো তুমি অনার্স লাইফে গেছো, অনার্স লাইফে না, কোথাও তোমাদের আসলে সময়। ধরো তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি কি করলা, তুমি হচ্ছে জরিনা সকিনাকে কি করবা, মেসেজ পাঠাবা। এখন দেখলা তোমার বাসায় ওয়াইফাই, সো ওয়াইফাই যেহেতু আছে, জরিনার যেহেতু নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখন তোমার মেসেজ পাঠাইতে টাকা লাগতেছে না। তুমি ইংরেজ কবি হয়ে গেছো, অথবা তোমার জরিনা ইংরেজ কবি হয়েছে, তুমি এখন তাকে খালি মেসেজ পাঠাচ্ছ। এখন মেসেজ পাঠাইতে গিয়ে একবার তোমার জরিনা বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে এখন জরিনা তোমাকে একটা শিক্ষা দিতে মন চাইছে, যে তার একটা শিক্ষা দিব, তার একটা কি দিব, লার্নিংস দিব, পাঠ দিব, শিক্ষা দিব। এই পাঠ বলতে শিক্ষা। ঠিক আছে, তখন বললো ঠিক আছে, তাহলে কিভাবে শিক্ষা যায়? ওই নাম্বারে ছেঁড়া জুতা আছে না, ছেঁড়া জুতা কি করেছে, একটা বক্স করে পার্সেল করে পাঠিয়ে দিছে ছেঁড়া জুতা। আর ওইখানে লিখে দিছে, আমাকে যদি আর হোয়াটসঅ্যাপে কোনোভাবে মেসেজ করিস তো তোর কিন্তু এই জুতার মানে তোর গাল আমার এই ছেঁড়া জুতা। ঠিক আছে, এখন এটা সংগ্রহ করে তারপর লিখেছে, ও আবার এটাও লিখেছে যে পার্সেলটা দিয়েছে ওই পার্সেলে লেখা আছে ক্যাশ অন ডেলিভারি, যে এটা পার্সেলটা পাওয়ার পরে, ডেলিভারি পাওয়ার পরে টাকাটা দিবে। মানে স্বাভাবিক, তুমি তো জরিনার বক্স পাই, এখন তো খুশি, তুমি কি করলা, টাকাটা দিলা। টাকাটা দেওয়ার পর কি হলো, টাকাটা দেওয়ার পর হচ্ছে এখন তোমার তো মাথায় বাড়ি, কি হলো, হাই হাই এটা কি পাঠাইলো, পুরোটাই তোমার লস, তাই না? এরপরে দেখো তার বন্ধু ভাবে, ওই যে তুমি ভাবছো অনেক কিছু, এখন তুমি টাকাটা দিয়ে দিছো, পরে বাক্সটা খুলে দেখো জুতা, ছেঁড়া জুতা। সো ব্যাপারটা হচ্ছে লাস্টে একটা লার্নিং শেখালো যে মানুষকে অযথা বিরক্ত করা যাবে না। তাহলে ভাইয়া পুরা আমি কি গল্পের মাধ্যমে বুঝাইতে পারছি? হ্যাঁ, ঘটনা কি ক্লিয়ার? ভাইয়া পিডিএফ পেলে কি করতে হবে, শেয়ার করতে হবে, বন্ধুদেরকে মেনশন করতে হবে। ঘটনা ক্লিয়ার? তাহলে দেখো এই ইংরেজ কবি আবার বুঝো, ইতালিতে থাকতেন, তার বন্ধু তাকে মানে তার বন্ধু খালি ওই যে আনপেইড চিঠি পাঠাইতো, কোনো খরচ নাই,
এটা দেখে সে বিরক্ত হয়েছে, বিরক্ত করে এখন চিন্তা করছে তার একটা শিখাবো, তার একটা লার্নিং সে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এরপরে সে চিন্তা করলো একটা সুন্দর বক্স করে, জুতার বক্স, সরি জুতা না তো, এটা একটা পাথর পাঠাইছে। এরপরে পাথর পাঠানো, এখন পুছে এই রে বন্ধু আমার কবি মানুষ পাঠাইছে কি যেন, দেখে যে পাথর। তারপরে পাথর ওই যে ক্যাশ অন ডেলিভারি, পার্সেল আসছে, টাকা টুকা দিয়ে নিল, নেওয়ার পর এই অবস্থা। পরে একটা লার্নিং পেল যে না আমরা বিরক্ত করবো না। তাহলে ভাইরা পুরা এখন দেখো, আমি যদি ইংরেজিটা বুঝাই, বাংলা তো বুঝাইলাম, এখন ইংরেজিটা বুঝাবো। আসো, ইংরেজিটা যদি বুঝাই, সেটা হচ্ছে ইংলিশ পোয়েট স্টেইং ইটালি রিসিভ অ্যান আনপেইড লেটার, লেটারটা হচ্ছে আনপেইড, ডাবল পোস্টেজ মেক্স হিম অ্যানয়েড, এবং খালি হচ্ছে করতেছে, সে ডিস্টার্ব ফিল করতেছে। এরপর ওয়ান্টেড টু হিজ ফ্রেন্ড আ লেসন, এখন সে চিন্তা করলো যে না রে তাকে একটা শিক্ষা দিতে হবে। এরপর ওয়ান্টেড টু টিচ হিজ পার্সোনাল লেসনের পরে দেখো প্রকিউড আ হেভি স্টোন, একটা ভারী পাথর নিল, সেন্ট ইট টু হিজ ফ্রেন্ড ক্যারিজ টু বি পেইড অন ডেলিভারি, এবং লিখে দিল যে এটা পেইড অন ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি। এরপর দেখো হিজ ফ্রেন্ড পেইড দ্য হ্যাভি চার্জ, টাকাটা দিল, চার্জ দিল। এরপরে ওপেন দ্য বক্স গেট স্টোন, পরে বলে পাথর, অ্যান্ড দেন টট আ লেসন, এইভাবে একটা শিক্ষা দিল। বুঝাইতে পারছি ভাই? সো এই রিয়ারেন্সটা অনেকের কাছে অপরিচিত, বাট আশা করি এটা আসলে পারবা। ঠিক আছে, এরপরে দেখো তোমাদেরকে পরবর্তীতে ফার্মার অ্যান্ড মানি, জাস্ট গল্পটাকে তোমাদেরকে বুঝাই। আমি আবার বলছি, রিয়ারেঞ্জের এইরকম ক্লাস আমি জানি না তোমরা করেছো কিনা, বাট ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমরা। ভাই স্ক্রিনটা ক্লিয়ার করেন, কেন ক্লিয়ার বোঝা যাচ্ছে না? একটু ভাই সবাই একটু শেয়ার করে দেন। আরে ভাই এই পিডিএফ গুলো, এই রিয়ারেঞ্জ পড়া কোথাও পাবি না, একবারে চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ যদি এভাবে পড়ায় তাহলে আমাকে স্ক্রিনশট পাঠাও। ঠিক আছে, দেখো ফার্মার অ্যান্ড মানি ঘটনাটা বুঝো, দুইটা ঘটনা শেষ, রিয়ারেন্স দুইটা শেষ। এবার তৃতীয়টা, একজন ধনী ব্যক্তি ছিলেন, কৃষকের কাছে গিয়ে বললেন, কি বললেন, দেখো আমার বন্ধু আমি তোমার জন্য 1000 রুপি এনেছি, তোমার জন্য 1000 রুপি এনেছি, এটি রাখো, তোমার দুর্দশা দূর করো। কি বললা তোমার কৃষক বন্ধুর কাছে গিয়ে বললা, বন্ধু আমি তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে মোটা অঙ্কের একটা টিউশনি পাইছি, সো বন্ধু তুই তো একা বাড়িতে ইয়ে খেতে কাজ করস, ধর আমার এই মাসের টাকাটা তুই রাখতো, তো দুর্দশা দূর কর। ঠিক আছে, আব্বা তো আমার অনেক টাকা দেয়, সমস্যা নাই তুই রাখ। কৃষক বিস্মিত, কিরে ভাই তুই আমার জন্য টাকা আনছিস? আচ্ছা, বিস্মিত হলো। এবার ধনী ব্যক্তির কাছ থেকে ব্যাগটি নেন এবং তাকে ধন্যবাদ দেন, বন্ধু থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। দেওয়ার পরে 1000 রুপি অনেক টাকা। এবার সে ভাবতে পারছেন না কোথায় ঠিক টাকা রাখবে। এখন হাই রে এত টাকা দিল, আমার 3 মাসের ইনকাম হচ্ছে 4000-5000 টাকা, আমার বন্ধু আমার এত টাকা দিল, কই রাখবো কই রাখবো? ঠিক আছে, এখন হচ্ছে সে ভাবতে পারছে না, তার কুড়ি ঘরে একটা গর্ত খুঁড়লো। এখন কি করলো, একটা গর্ত খুললো, ঘুরে ঘুরে পরে আবার ভাবতেছিস টাকাটা যে কবে যে চুরি হয়ে যায়, যদি চুরি হয়ে যায় ভাবতেছে, তাকে জাগিয়ে রাখে এবং তার বন্ধু রাতে চলে যায়। ব্যাপারটা হচ্ছে এটা যে ঘটনাটা এটা আরেকটু আছে, এটা কমপ্লিটিং স্টোরি আসতে পারে। এই রিয়ারেঞ্জ আর কমপ্লিটিং স্টোরি তোমাদেরকে কেন একসাথে পড়াচ্ছি জানো? রিয়ারেঞ্জ এবং কমপ্লিটিং স্টোরি একসাথে পড়ানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে রিয়ারেঞ্জ গল্প আকারে আসে ম্যাক্সিমাম, আবার কমপ্লিটিং স্টোরি কি গল্প আকারে। ঠিক আছে ভাইয়া, ঝাপসা দেখা যায়? আচ্ছা ঠিক আছে, আমি ঝাপসাটা একটু ক্লিয়ার করে দিই। বোর্ডটা ইয়া দেখাচ্ছে, একটু হোয়াইট দেখাচ্ছে, ঝাপসা দেখাচ্ছে, ক্লিয়ার করে আসো। ওকে, সো দেখো ভাইয়ারা, তাইলে এইখানে আমরা যেটা বুঝলাম, আমি যদি তোমাদেরকে ঘটনা দিয়ে বুঝাই, ইজি শেষ, 2 মিনিটের মধ্যে কমপ্লিট। এটা সেটা হচ্ছে তুমি ধরো গরিব মানুষ, আমি গরিব ভাই, দ্য গরিবস, আমি কৃষক, আমার বন্ধু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, চান্স পেয়ে ধরো বিশাল একটা অ্যামাউন্টের টিউশনি পাইছে, ধরো 10,000 টাকা মাসে। পাওয়ার পরে বন্ধুর বাপ থেকে টাকা নেয়, মা থেকে টাকা নেয়, আবার বন্ধু চিন্তা করলো যে আমার একটা গরিব বন্ধু আছে এলাকায় গিয়ে, তাহলে আমি একটু বন্ধুরে কি করি, হেল্প করি। এখন হেল্প করতে গিয়ে বন্ধু ধরো তুমি এই 10,000 টাকা নাও। এখন তুমি তো চিন্তা করছো, আমি তো চিন্তা করছি আমি তো গরিব মানুষ, এত টাকা কেমনে কোথায় রাখবো? এখন আসতে তুমি এইখানে রাখবা না ওইখানে রাখবা? শেষ পর্যন্ত এই স্টোরির ইয়াটা হচ্ছে যে কৃষক অনেক সুখী ছিল, বাট যখনই হচ্ছে সে টাকাটা রাখার জন্য বিভিন্ন জায়গায় খুঁজতেছে, তার ঘুম হচ্ছে না, তার সুখটা কেড়ে নিল এই টাকা। সো এটাই বুঝাচ্ছে, কিন্তু এই রিয়ারেন্সটা এতটুকু দেওয়া। এখানে দেখো কি আছে, রিচ ম্যান প্রোভাইডেড 1000 রুপিস, কিপ মানি রিমুভ ডিস্ট্রেস, সেটা দিল। ফার্মার ওয়াজ সারপ্রাইজড, টুক দ্য ব্যাগ, মানি থ্যাঙ্কড হিম, তাকে ধন্যবাদ দিল। লট অফ দ্য অনেক টাকা, মানি কুড বি স্টোলেন এনি টাইম, এটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। এরপরে কি, কেপ্ট হিম অ্যাওয়াক অ্যান্ড সি স্লিপ প্লেড ওয়ে, কুড নট থিঙ্ক হোয়াট টু কিপ, সে চিন্তা করে না কোথায়, মানে চিন্তা করছে কোথায় রাখবো। তারপর হচ্ছে একটা হোল গর্ত খুঁজলো, কেপ্ট হিজ মানি দেয়ার, শেষ। তাহলে সিকোয়েন্সটা এভাবে তোমরা পড়বা, এই যে রিয়ারেন্স এভাবে থাকবে, এবং রিয়ারেন্সটাতে আমি বাংলা অর্থ দিয়েছি ভাইয়া যাতে করে তোমাদের সুবিধা হয়। সো 3 নাম্বার রিয়ারেন্সটা সবাই বুঝতে পেরেছো?
3 নাম্বার রিয়ারেন্সটা সবাই বুঝতে পেরেছ? আমাকে ভাইয়া পুরা বলবা 3 নাম্বার ঘটনা বুঝতে পেরেছো? রিয়ারেন্স ডান ডান ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসো তাহলে আমরা চলে যাই পরবর্তীতে। হ্যাঁ, মুদি দোকানদার এবং ফল বিক্রেতা, দুইটা লোক, আসো আমরা একটু বুঝি। এক হচ্ছে মুদি দোকানদার থাকবে, গ্রোসার, আর হচ্ছে ফ্রুট সেলার। তোমার রিয়ারেঞ্জে ফ্রুট সেলার এবং হচ্ছে গ্রোসার দুইজন থাকবে। তারা কি করছে? ফল বিক্রেতা মুদির কাছে তার ওজন মাপার যন্ত্র ফেরত চান। যেহেতু তার উপর এটা কি করেছে, ওজন মাপার যন্ত্রটা ধার নিয়েছে। কে ধার নিয়েছে? দোকানদার ফল বিক্রেতার কাছ থেকে নিয়েছে। এখন ফল বিক্রেতা বলছে, এই আমার যন্ত্রটা দাও তো। ঠিক আছে, এবার বলছে ইঁদুর তোমার ওজন মাপার যন্ত্র খেয়ে ফেলছে। হায় রে সর্বনাশ। দেখো ব্যাপারটা, ফল বিক্রেতার থেকে মুদি দোকানদার বললো যে ভাই আপনার একটু পাল্লাটা দেন তো, আপনার ওজন মাপার যন্ত্রটা দেন তো। ঠিক আছে, আনলাম। আনার পরে এখন ফেরত চাইতে গেল, ভাই দেন তো। আপনার এটা ইঁদুরে খেয়ে ফেলছে। কে ফেলছে? ইঁদুরে। এবার আসো, তাই আমি ফেরত দিতে পারছি না। এখন এটা একটা মিথ্যা অজুহাত ছিল। ফল বিক্রেতা খুব রাগান্বিত করে তুলে, রাগ নিয়ে নিয়ন্ত্রণ করেন, চিন্তা করছে যাক একটু রাগটা ঠান্ডা করি। এবার মুদি দোকানকে বললেন, আমি বাজারে কিছু কেনাকাটা করতে যাচ্ছি, দয়া করে তোমার ছেলেকে আমার সাথে পাঠাও, আমার জিনিসপত্র বহন করবে। এখন আসো, ব্যাপারটা হচ্ছে ফ্রুট সেলার চিন্তা করলো যে ঠিক আছে তোমার ছেলেকে আমার সাথে একটু দাও, আমার সাথে বাজারে যাবে, জিনিসপত্র নিবে। মুদি দোকানদার স্বাভাবিকভাবে তার ছেলেকে পাঠালো। পরের দিন ফল বিক্রেতার কাছে বললো যে এই আমার ছেলে কই, আমার ছেলে কোথায়? ঠিক আছে, পরে উত্তর দিছি কি, তোমার ছেলেকে কাকে নিয়ে গেছে, একটা কাক নিয়ে গেছে। কারণ ব্যাপারটা বুঝো, একটা ওজন মাপার যন্ত্র যদি ইঁদুর নিয়ে যেতে পারে, তাহলে একটা বাচ্চা ছেলেকে কাকও নিয়ে যেতে পারে। কারণ ইঁদুর হচ্ছে, কাকটা তো একটু বড়, তাই না? তো ব্যাপারটা বুঝো। হ্যাঁ, এত বড় ছেলেকে কিভাবে নিয়ে যেতে পারে? তখন বলল, যেভাবে ইঁদুর আমার ওজন মাপার যন্ত্র খেয়ে ফেলতে পারে বা তোমার উপর খেলতে পারে, তার মানে ফল বিক্রেতা তখন বলতে পারে, না রে ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছি, ওজন মাপার যন্ত্রটা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে ব্যাপারটা বুঝাইতে পারছি। তাহলে রিয়ারেন্সটা যদি আসে, ঘটনাটা মনে রাখবা। প্রথম হচ্ছে গ্রোচার বা ফ্রুট সেলার যেটাই থাকুক, তারা একজন একজনের কাছে নেয়, নেওয়ার পরে যখন ফেরত চায়, ফেরত বলছে না এটা গাফুস, এটা নাই, এটা শেষ। এরপরে কি হলো? এরপরে হওয়ার পরে যেটা চিন্তা করলো যে ঠিক আছে, এখন তো কিছু করতে হলো না, রাগটা নিয়ন্ত্রণ করলাম। রাগটা নিয়ন্ত্রণ করিয়া বললো যে তোমার ছেলেকে আমার সাথে দাও, বাজারে যাব। পরদিন কই ছেলে, কই ছেলে তো নাই, ছেলে তো কাক নিয়ে গেছে। হাই রে, তোমার ওজন মাপার যন্ত্র যেভাবে বা আমার ওজন মাপার যন্ত্র যেভাবে ইঁদুর নিয়ে গেছে, তোমার ছেলে কাকে নিয়ে গেছে। পরে আস্তে কি করলো, সমাধান করলো। তাহলে ব্যাপারটা হচ্ছে, যদি বাংলাটা বুঝো, এখন ইংলিশটা বুঝতে হবে। এন্ড কি বুঝতে হবে? ইংলিশটা বুঝতে হবে। আসো, কিরে ভাই, আজকে এই পিডিএফ কিন্তু কোথাও নাই, কারো কাছে এই পিডিএফ নাই। শেয়ার করতে হবে, শেয়ার করো। এখন আসো, যে গ্রোসার বরোড ব্যালেন্স অ্যান্ড ওয়েটস ফ্রম ফুড সেলার, তার ওয়েটসটা কি করলো, নিল। ফুড সেলার বলছে রিটার্ন দাও, রিটার্ন বলছে এটা তো খেয়ে ফেলছে, মাইস এট ওয়ে, মানে হচ্ছে খেয়ে ফেলেছিল। লেম এক্সকিউজ, এই বাজে অজুহাত দেখে সে খুব রাগান্বিত হলো। এরপরে রাগটাকে কন্ট্রোল করলো। ঠিক আছে, কন্ট্রোল করে বললো, এই তোমার ছেলেটাকে আমাকে সাথে দাও। ফ্রুট সেলার আস্কস ফর গ্রোসারস সন টু ক্যারি থিংস। নেক্সট ডে ফ্রুট সেলার কাম ব্যাক অ্যালোন। ফ্রুট সেলার একা আসলো। হোয়ার ইজ মাই সন? আক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে। একটা কাক তোমার ছেলেকে নিয়ে গেছে। এখন বললো যে হাউ ক্যান আক্রো ক্যারি অ্যাওয়ে সাচ বিগ বয়? এত বড় একটা বাচ্চারে কিভাবে নিয়ে গেছে? এখন বললো জাস্ট দ্য সেম ওয়ে, যে ওইভাবেই as mice can eat away the balance and weights, return the balance and the weights। শেষ পর্যন্ত তাকে কি ব্যালেন্স দিয়ে দিল, ওয়েটস দিল। বুঝছো ভাই? সবাই কি বুঝতে পেরেছো? আমাকে একটু ক্লিয়ার করো, এটা বুঝতে পেরেছো? ডান ডান। রিয়ারেঞ্জ ভাইয়া, আমি তোমাদেরকে বাংলা পড়িয়ে দিচ্ছি, ইংলিশ পড়িয়ে দিচ্ছি, এবং তোমরা হচ্ছে পিডিএফ পাওয়ার পরে জাস্ট হচ্ছে এভাবে পড়বা, আর কিছু না। এবার আসো নেক্সট রিয়ারেঞ্জে কোনো কথা হবে না। আসো, এই যে বেটা পেয়ে গেছি, ব্যক্তিবাচক। ব্যক্তির জীবন থাকলে তোমাদেরকে টেকনিকটা আমি অলরেডি উপরে দেওয়া আছে, এবং এই টেকনিকের ক্লাস আমি ইউটিউবে অনেকবার নিয়েছি, অনেকে হয়তো ক্লাস দেখেছো। জাস্ট হচ্ছে এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এটা পড়িয়ে দিব। আসো বাচ্চারা, আসো ভাইয়াপুরা, যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের রিয়ারেঞ্জে স্টিফেন হকিং। সো এটা ব্যক্তি জীবন নিয়ে বা হচ্ছে বায়োগ্রাফি নিয়ে আছে। সো প্রথমে হচ্ছে জন্ম, স্বাভাবিকভাবে প্রথমে আমরা কি দিব, জন্ম। তারপরে আসো, তিনি হচ্ছে
পদার্থবিজ্ঞানী। তার পরিচয়, তিনি ছোটবেলা থেকে কি ছিলেন? গণিত বিষয়ে দক্ষ ছিলেন। ঠিক আছে, এইবার আসো, জন্মের পরে কি বিয়ে করছে? না, জন্মের পরে সে পড়াশোনা করেছে গণিত বিষয়ে। ঠিক আছে, এখন অনেকে বলে ভাইয়া জন্মগ্রহণ করে কি পদার্থবিজ্ঞানী হয়ে গেছে? না ভাই, এটা তার পরিচয়। মনে রাখবা, জন্ম প্লাস পরিচয়। আমরা একসাথে কি করি? এই যে আমরা শেখ মুজিবুর রহমান বলি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলি? আমরা শেখ মুজিবুর রহমান বলি নাকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলি? তার মানে জন্ম এবং পরিচয়টা আমরা টাইটেলটা একসাথে ইউজ করি। অনেকে বলে ভাইয়া আগে জন্মের পরে তারপরে হচ্ছে বিয়া বা পড়াশোনা, এরপরে বিয়া, এরপরে না সে পদার্থবিজ্ঞানী হয়েছে। না ভাইয়া, এটা হচ্ছে পরিচিতি। এটা হচ্ছে কি? পরিচিতি। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, তিনি হচ্ছে বিয়ে করেন, এরপরে তিনি একটা বই লিখেন। হ্যাঁ, তারপর হচ্ছে আরো কি কি কাজ, মহাকাশ বিজ্ঞান ব্যাখ্যা করেছেন, বিখ্যাত হয়ে উঠেন, বড় বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হন। এখন অনেকের এই জায়গায় দ্বিতীয় লাইনে প্রবলেম হতে পারে, ভাইয়া দ্বিতীয় লাইন তো ভাই আমি বুঝতেছি না, দ্বিতীয় লাইনটা কেমনে বুঝবো? দ্বিতীয় লাইনটা হচ্ছে ওই যে একইভাবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি বলি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জাতির জনক কি জন্মগ্রহণ করে জাতির জনক হয়ে গেছে? হয় নাই। তিনি তার ইন্ট্রোডাকশনটা, পরিচিতিটা বাড়িয়েছেন। তাহলে দেখো, বর্ন টু অ্যান এডুকেটেড ফ্যামিলি, জন্মগ্রহণ করছে। এবার কনসিডার দ্য গ্রেটেস্ট ফিজিক্স, তার যে ইন্ট্রোডাকশন, তার যে পরিচিতি, এটা দিলাম। এরপরে দেখো, ভেরি স্কিল্ড ইন ম্যাথমেটিক্স, খুব ম্যাথমেটিক্সে খুব স্কিল ছিলেন। এবার আসো, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে সে কি করলেন? জয়েন করেছেন। এবার সেখানে পড়াশোনা দেখো, 26 ইয়ার্স ওল্ডে আবার পড়াশোনা শেষ করে সে কি করলেন? গট মেরিড, বিয়ে শাদী করলেন। বিয়ে শাদীর পরে এরপরে অনেক বই, আরো অনেক এক্সপ্লেন করেছেন অনেক কিছু, তারপরে বিকেম ফেমাস, তারপরে ফেমাস হয়ে গেলেন। তাইলে দেখো, স্টিফেন হকিং এরটা যদি আসে, নাম্বার 1 জন্ম, পরিচয়, পড়াশোনা 2-3টা থাকতে পারে, যেমন ম্যাথমেটিক্স আছে, তারপরে তিনি কিছু জিনিস জয়েন করেছেন, এরপরে তিনি যে কাজটা করেছেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির আছে, এটা হচ্ছে ক্যামব্রিজ, এটা হচ্ছে যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি জয়েন করেছেন, আর এটা হচ্ছে ভাইয়া পিএইচডি করেছেন আবার এখানে, এরপরে হচ্ছে গট ম্যারিড, বিয়ে শাদী করেছেন, অ্যান্ড দেন পরের তার কাজ, তার যে কর্ম, হ্যাঁ, অ্যান্ড দেন লাস্ট। সো ব্যক্তি জীবনের গুলো মোটামুটি সহজ আছে। এবার আসো স্নো হোয়াইট, পরের গল্প। দেখো, একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ, তোমরা আবার ভাইবো না যে ভাইয়া দ্রুত যাচ্ছেন কেন। এগুলো দ্রুত যাচ্ছি এই কারণ হচ্ছে তোমাদের সময় নাই। ওকে ভাই, শেয়ার না করলে পিডিএফ পাবো না। না ভাইয়া, সরি, উই আর সরি ফর দ্যাট। দেখো, স্নো হোয়াইট ব্যাপারটা দেখো। প্রথম বিষয়, রানী তার জাদুকরি আয়নাকে, আয়নার সামনে বলছে কে বেশি সুন্দরী। আমরা মাঝে মধ্যে মোবাইলে এরকম তাকাই না, আয়নার সামনে জিজ্ঞেস করতেছে কে বেশি সুন্দরী। জাদুকরি আয়না বলতেছে যে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। আয়না স্নো হোয়াইটের পক্ষে উত্তর দেয়। হাই রে, পক্ষে উত্তর দিছে স্বাভাবিকভাবে। তুমি জিজ্ঞেস করতেছো, তুমি আয়নার সামনে গেছে, এই বলো তো কে সুন্দরী? আয়না বলতেছে তুমি। এখন সে পক্ষে উত্তর দিয়েছে। এরপরে খুবই স্নো হোয়াইটের প্রতি সে খুবই ইয়েতে হয়। স্নো হোয়াইটের কি করছে ব্যাপারটা বুঝো, রানী আর স্নো হোয়াইট কিন্তু আলাদা। এখানে দেখো বলেছে যে রানী, প্রথম বলছে রানী সুন্দরী, ঠিক আছে, সে খুশি। এবার একদিন তার পক্ষে উত্তর দেয়, মানে স্নো হোয়াইটের। এখন এটা শুনে বলে তো স্নো হোয়াইট আমার চেয়ে সুন্দরী, দাঁড়া। এবার শিকারীকে তাকে হত্যা করার আদেশ দেন, এই হত্যা করো। এবার স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে যান এবং তাকে মুক্তি দেন। ঠিক আছে, শিকারী হচ্ছে, এন্ড শিকারী বলল না রে, এর তো নির্দোষ। হ্যাঁ, জাদুকরি আয়নায় না তারে সুন্দরী বলছে, এই মেয়েটা তো বা এই তো নির্দোষ। তখন 7 বামনের একটা কুটিরে যায়, তাকে সাহায্যের জন্য শর্ত প্রস্তাব করেন। এখন বামনরা কি করলো, হ্যাঁ তোমাকে আমি সাহায্য করতে পারি, একটা শর্ত আছে। তিনি বাড়ি কাজ করে এবং 7 বামনের জন্য মানে এইখানে তার কাজগুলো করে থাকেন এবং তারা তাকে খুব ভালোবাসতেন। তার মানে ব্যাপারটা হচ্ছে, ঘটনা এরকম, ধরো তোমার বড় বোন আর ছোট বোন এরকম হয় কিন্তু, যাই হোক এটা রেয়ার কেস। ঘটনা হচ্ছে এরকম, তোমার বড় বোন বলতেছে, তোমার বড় বোনের পাওয়ার অনেক বেশি। ধরো তোমার বড় বোনের জামাই হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার, ঠিক আছে, এমপি। বড় বোন জিজ্ঞেস করলো, এই আয়না কার বেশি সুন্দর লাগে? এখন আয়না বলছে, হ্যাঁ আপনাকে ভালো লাগে। এখন যখন তুমি সামনে চলে আসছো, আয়না বলতেছে, না গো, ওকে ভালো লাগতেছে বেশি। এটা শুনে তো তুমি গেছো, হ্যাঁ। এরপর তুমি করলে, এরে পাঠিয়ে দাও, জঙ্গলে পাঠিয়ে দাও। জঙ্গলে পাঠালেন
পাঠানোর পরে যারা দিয়ে পাঠাইছেন এত মায়া হয়েছে, কিরে ছোট বোনটারে এইভাবে হত্যা করতো, ওদা মুক্তি দিয়ে দিলাম। এরপরে সে কি করলো, একটা কুটিরে যায় বামনের এখানে সে বলছে যে ঠিক আছে এদের জন্য কাজ করবে, এবং শেষ পর্যন্ত তাকে খুব ভালোবাসে, শেষ। এটা আরো বড় গল্প আছে, জাস্ট এতটুকুই দরকার। সো এখানে ইংরেজি আসলে ভাই আমরা কিভাবে বুঝবো রিয়ারেন্সটা? দেখো, প্রথম ম্যাজিক মিরর থাকবে এবং আস্ক করবে, এবং ম্যাজিক মিরর তার পক্ষে কথা বললো ইন ফেভার। ওন সিটি রিপ্লাইড ইন ফেভার স্নো হোয়াইট, স্নো হোয়াইটের পক্ষে বললো জেলাস, হ্যাঁ আমাকে বাদ দিয়ে তুমি কি করেছো, এটা করেছো। তারপরে হান্টসম্যানকে বললো তাকে মেরে ফেলো, এরপরে তাকে ফরেস্টে বনে নিয়ে গেল, তারপরে ছেড়ে দিল। তারপরে হচ্ছে 7 ডগ 7 বামনের এখানে গেল, 7 বামন বলছে হ্যাঁ ঠিক আছে তোমাকে হেল্প করতে পারি, তবে তুমি কাজ করতে হবে, কন্ডিশন দিলাম। তারপরে তাদের কাছে থাকে এবং তারা তাকে খুব আন্তরিকতার সহিত ভালোবাসে, ঠিক আছে? ওকে, সো জাস্ট এইখানে বাংলা করে দেওয়া আছে, আমি জাস্ট ঘটনাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি রিয়ারেঞ্জের, যাতে করে তোমরা যখন রিভিশন দিবে ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? হিংসা, চারিদিকে খালি হিংসা, বুঝতে পেরেছো? ওকে, এরপরে আসো আবু বেন আদম, আবু বেন আদম, ঠিক আছে? ওকে, এটা ব্যক্তিকে নিয়ে, সো ব্যক্তিগুলো আসলে আমাদের সহজ হয়, ঠিক আছে? ওকে, দেখো ভাইয়ারা একটু খেয়াল করি, আমরা একটু দেখি জাস্ট আবু বিন আদম যদি ব্যক্তি থাকে, টেকনিক হচ্ছে প্রথমেই তিনি কে, তার পরিচয়, ঠিক আছে? তার মানে প্রথম হচ্ছে ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি কে, আবু বিন আদম। একদিন শান্তিতে ঘুমাচ্ছিলেন, এরপরে পরিচয়ের পরে শান্তিতে ঘুমাচ্ছে, জেগে দেখলেন একটি ফেরেশতা, তারপরে ফেরেশতা এমন এক ব্যক্তিদের নাম লিখছিলেন যে ঈশ্বরকে ভালোবাসে। ফেরেশতাকে জিজ্ঞেস করলেন তার নাম আছে কিনা, তারপর উত্তর দিলেন তার নাম সেখানে নেই, মানে আবু বিন আদমের নাম নেই। তখন অনুরোধ করলেন তার নামটি তালিকা রাখার জন্য, মানব জাতিকে এবং সব ভাইদেরকে ভালোবাসেন। তার অনুরোধ গ্রহণ করে চলে গেলেন। পরের রাতে হাজির হন এবং আবুকে দেখান যে তার নাম তালিকা শীর্ষে ছিল। ব্যাপারটা হচ্ছে এরকম, ঘটনাটা যে আবু বিন আদম তিনি খুব ধার্মিক লোক ছিলেন, তারপরে তার নাম মানে তার পরিচয় 1 আর 2, মানে প্রথম 2টা লাইন ওনাকে নিয়ে। এরপরে তিনি হচ্ছে ঘুমাচ্ছিলেন, আর জেগে উঠে দেখলেন, হুট করে জেগে উঠে দেখলেন যে কি ফেরেশতা আসছে। ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে কেন এসেছেন, বলেছেন এই যে কিছু নাম লিখতেছি। তো জিজ্ঞেস করলেন আমার কি সেখানে নাম আছে? তারপরে বলল যে ফেরেশতা কি বললো দেখো যে তার নাম আছে কিনা, সে সেখানে নেই দেখালো। তারপরে বললেন আমাকে একটু রাখেন, পরে বললো যে ঠিক আছে। এর পরদিন এসে আবু বিন আদমের নামটা দেখলো যে শীর্ষে। সো এখানে একটু দেখো, পাইয়াস ম্যান, ধার্মিক লোক, তারপরে তার নাম, সে পিসফুলি ঘুমাচ্ছিল, তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে দেখে অ্যাঞ্জেল, এরপর তার অ্যাঞ্জেলের কাজ কি ছিল, নাম লিখতেছে কারা কারা অনেক প্রিয় লোক ঈশ্বরের। সো সেখানে তার নাম আছে কিনা জিজ্ঞেস করলো, বললো যে না তার নাম নাই, এবং রিকোয়েস্ট করলো দেখেন তো এই যে রিকোয়েস্টেড হিম টু পুট, আমার নামটা দেওয়া যায় কিনা। পরে টুক ডাউন হিজ রিকোয়েস্ট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তার রিকোয়েস্ট নিল এবং চলে গেল। অ্যাগেইন পরের দিন দেখা গেল, পরের রাত দেখা গেল যে তার নামটা টপ লিস্টে আছে। কোথায় আছে? টপ লিস্টে আছে। জাস্ট ঘটনাগুলো যদি তুমি পড়ো এইখান থেকে ইনশাল্লাহ তুমি এমনি ইজিলি পারবা। সবাইকে বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? ওকে, এবার আসো ডক্টর কুদরতে খুদা, এটা ব্যক্তিকে নিয়ে। সো ব্যক্তিকে নিয়ে থাকলে জাস্ট রিডিং পড়ে যাবে। দেখো রিয়ারেঞ্জ অনেকে বলে যে ভাইয়া কমন পড়বে কিনা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয় রিয়ারেঞ্জ ম্যাক্সিমাম বোর্ডই কমন পড়ে, বাট যদি কমন না পড়ে তুমি যদি পড়ে যাও, তুমি যদি সিকোয়েন্সগুলো অন্যগুলো পড়ে যাও, তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। তারপরে আমি টেকনিকগুলো দিয়ে দিয়েছি, আমি দরকার হয় ক্লাসের শেষের দিকে এসে আবার টেকনিকগুলো তোমাদেরকে পড়াবো, দেখাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আমি সবগুলো পড়িয়ে দিব না, 10টা পড়িয়ে দিব, বাকিগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিবা, ঠিক আছে? ওকে, যারা শেয়ার করেছো সবাই পাবা ইনশাল্লাহ পিডিএফ, নো টেনশন। যারা শেয়ার করেছো পিডিএফ পাবা, কোনো সমস্যা নেই। ওকে, সো দেখো কুদরতে খুদার বিষয়টা আমরা একটু যদি খেয়াল করি, এখানে কি আছে। কুদরতে খুদার জন্ম হচ্ছে কোথায়? তিনি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় মারগ্রামে জন্মগ্রহণ করেন। তারপর শৈশব, আগে জন্ম, শৈশব, উচ্চশিক্ষা, পিএইচডি, তারপর সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। তারপর শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা করেন। তার পিতা একজন ধার্মিক লোক ছিলেন।
প্রতিটি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। তিনি বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণায় অনেক অবদান রেখেছেন এবং মৃত্যু। সো ব্যক্তির ক্ষেত্রে এগুলো খুব সহজ হয়। এখানে আমার মনে হয় না যে তোমাদের প্রবলেম হবে, আমি জাস্ট একটু পড়াইয়া দিচ্ছি। ভাইয়া রিঅ্যারেঞ্জ অ্যান্সার করার নিয়ম কি? রিঅ্যারেঞ্জ অ্যান্সার করার নিয়ম আমি আমার ভিডিওতে বলে দিয়েছি, তারপরে বলে দিই। সেটা হচ্ছে তুমি নাম্বারিংগুলো দিবা, এরপরে যে আনসারটা আছে অবশ্যই যে প্যাসেজটা মানে যেটা সিকোয়েন্স অনুযায়ী লিখবা লিখে দিবা। যদি দেখো তোমার টাইম হচ্ছে না তখন তুমি বাদ দিতে পারো, বাট লিখে আসতে হবে, ঠিক আছে? আমি বলে দিব যে কিভাবে লিখতে হবে বা তোমার খাতায় প্রেজেন্টেশন কিভাবে দিবে এইটা। এরপরে আসো পরবর্তীতে যদি আমরা খেয়াল করি, দ্য ওয়াইজ অ্যান্ড উইটি অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? সো এই ঘটনা একটু দেখো। এক সময় রাজা ছিলেন। আচ্ছা, তোমরা খালি পিডিএফ দিয়ে দিলে হবে? তোমাদেরকে ক্লাস পড়িয়ে দিব কি আমি? অনেকে দেখি ক্লাসে নাই, পড়িয়ে দিলে একটু তোমাদের ইয়ে হবে। ওকে, সো দেখো কি আছে, যে রাজা ছিলেন। রাজা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে গেলেন, এই আমার ভবিষ্যৎ কি বলো তো, ঠিক আছে? এখন অ্যাস্ট্রোলজার জ্যোতিষী রাজধানীতে আসছে, আসার পরে তাকে প্রাসাদে ডাকলেন। জ্যোতিষী কিছু অপ্রিয় কথা বলছিলেন, স্বাভাবিকভাবে তার ভবিষ্যতের কথা শুনতে আসছে। তো এখানে জ্যোতিষী কিছু অপ্রিয় কথা বলছে, এটা শুই না তো তাকে মৃত্যুদণ্ড দিলেন। এখন মৃত্যুদণ্ড দেওয়ার পরে রাজা চিন্তা করলেন, আচ্ছা আর মৃত্যুদণ্ড তো দিলাম, সো তুমি একটু বলো তো যে তোমার শেষ ইচ্ছা কি, ঠিক আছে? তুমি কতদিন ইয়ে করবে, কতদিন বাঁচবে? হ্যাঁ, এটা শোনার পরে জ্যোতিষী বলেন যে তারা আমাকে ভবিষ্যৎবাণী করেছে আমি ততদিনই বাঁচবো, ওই বাঁচার একদিন আগে আপনি মারা যাবেন, বা আমি আমি বাঁচার বা আমার মৃত্যুর এক সপ্তাহ আগে মারা যাব, ঠিক আছে? সো এইখানে যে জিনিসটা রাজা চিন্তা করলো, হয় যদি আগে মারা যায় তার মানে পরে এক সপ্তাহ পরে আমি মারা যাচ্ছি, তাহলে ঘটনাটা কি হয়ে যাবে? রাজা তো ভয় পেয়ে গেছে। তাহলে ব্যাপারটা দেখো, রাজা জ্যোতিষীকে আনতে বললো, জ্যোতিষী আসলো রাজধানীতে। আসার পর তার থেকে শুনতে চাইলো, শুনলো, কি শুনলো? বললো অপ্রিয় কথা। এটা শোনার পর তো সে রেগে গেছে, মৃত্যুদণ্ড দিল। মৃত্যুদণ্ডের আগে বললো যে আচ্ছা বলো তো তোমার যে মৃত্যুর বিষয়টা, তুমি কতদিন বাঁচবে? এখন এটা বলার পরে বলছে আমি এক সপ্তাহ আগে, আপনার এক সপ্তাহ আগে মারা যাব, মানে ধরো আজকে যদি আগামীকাল যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরের সপ্তাহে সে মারবে। এখন এটা তো শুনে সে কি করলো, হায় রে কি বলে এটা, পরে শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিলেন। তো ইংলিশে যদি তোমরা একটু দেখো, ইংরেজিতে কি আছে, দেয়ার ওয়াজ এ কিং fond of knowing his future from the astrologer. A good astrologer visited the capital. রাজধানীতে আসলো, কিং কল্ড হিম, তাকে ডাকলো। অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লিজেন্ট, অপ্রিয় কথা বললো যে এরকম এরকম, ঠিক আছে? এটা তার পছন্দ হইলো না। অ্যান্ড দেন কিংস গট ফুরিয়াস, ফুরিয়াস মানে কি, অনেক রাগান্বিত হওয়া। অ্যান্ড কন্ডেমড হিম টু ডেথ, এবং তাকে মৃত্যুদণ্ড দিল। অ্যানাদার থট ক্রসড কিংস মাইন্ড, এখন তার মাথায় একটা চিন্তা আসলো যে দেখি তো একটু প্রশ্ন করি, হাউ লং ইউ উইল লিভ, তুমি কতদিন বাঁচবে? এখন এটা দেওয়ার পরে অ্যাস্ট্রোলজার কি করলো, চিন্তা করলো যে একটু দেই, পরে বলছে উইথ রেডি উইট, উপস্থিত বুদ্ধিমত্তায় তিনি বললেন আই উইল ডাই অনলি উইক বিফোর ইউর ডেথ, আমি আপনার মারা যাওয়ার এক সপ্তাহে মারা যাব। ওরে ভাই তোমরা শুধু পিডিএফ করতেছো, কমেন্টে শুধু পিডিএফ, পিডিএফ পড়লে ভাই কমন পড়বে না। পিডিএফ সাজেশন বলতে বলতে তোমাদের জীবন শেষ। ভাই আমি পিডিএফ সাজেশনের কোনো টিচার না, যদি শিখতে আসো আমার কাছে আইসো, না দরকার নেই বারবার পিডিএফ। ভাই এটা টেস্টে এসেছিল, ওকে থ্যাংক ইউ। সো দেখো এরকম আমি তোমাদেরকে মোটামুটি এই জিনিসগুলো দিয়ে দিব, তোমরা হচ্ছে আরেকটা পড়ায় দিই, তোমরা অবশ্যই অবশ্যই জাস্ট রিভিশন দিয়ে যাবা। আমি আবার বলি বেশি সময় লাগবে না, আমার যে পিডিএফ ধরো রিঅ্যারেঞ্জের আমি যেভাবে সহজ করে তোমাদের বাংলা করে দিয়েছি, এটা খুব ইজিলি কম সময়ে তোমরা কি করতে পারবা, শেষ করতে পারবা। এবার আসো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি, এটা অনেক বোর্ড অনেক টেস্ট কোশ্চেনে এসেছে, অনেকে বোর্ড পরীক্ষা আমরা একটু আসছে, আমরা একটু খেয়াল করি। আমি কিন্তু ক্লাস বেশি বড় করব না, হ্যাঁ জাস্ট কিভাবে পড়বে এটা শিখিয়ে দিচ্ছি। অলরেডি 9টা পড়িয়ে ফেলছি, 10 নাম্বারটা হয়তো এটাই শেষ, এরপরে তোমাদেরকে পিডিএফ যারা শেয়ার করেছো ঠিক আছে সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ, ওকে। আচ্ছা সো দেখো তোমাদের নিজেদেরও পড়া আছে, এই জন্য আমি বেশি সময় নিব না। জন্মগ্রহণ করেন, শৈশব কোথায় কেটেছে, শৈশবের পরে তিনি যোগদান করেছেন কোথায়, কর্মজীবন শুরু হয়েছিল তার 19 বছর বয়সে,
এবং সাহিত্যিক জীবন শুরু করেছেন, এরপরে বিবাহের পরে অসুস্থ হয়ে গেছেন, তারপরে তার সাহিত্যকর্ম দিয়ে এবং বাংলাদেশে আগমন দিয়ে আমরা কি করব, শেষ করে দিব। সো এখানে যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা একটা ভার্সন, এখন হচ্ছে ইংরেজিতে দেখব। বর্ন ইন 1899, বর্ধমান জেলা, ওয়েস্ট বেঙ্গল। তারপর হচ্ছে লস্ট হিজ ফাদার, তার বাবাকে হারিয়েছে 8 বছর বয়সে, এখানে 8 লেখা আছে। 19 বছর বয়সে জয়েন্ট আর্মি, তার মানে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে 19 আর 18, 19 আর 8, আগে 8 হবে, পরে কি হবে, 19 হবে, তাই না? ওকে, তারপরে দেখো রিটার্ন ফ্রম দ্য ব্যাটলফিল্ড, গেভ আপ শর্ট অফ দ্য পেইন, তারপরে যে গট ম্যারিড, তারপরে অসুস্থ হয়েছে, সাফারিং ফ্রম ক্রুয়েল ডিজিজ, বাংলাদেশে নিয়ে আসা হয়, তাকে জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করা হয়। তারপর হচ্ছে তিনি যে লেখাগুলো এগুলো দেওয়া আছে এবং 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার। এখন আসো, পরবর্তীতে আমি যে রিয়ারেন্সগুলো দিয়েছি এই রিয়ারেন্সগুলো তোমাদের যে কাজ করতে হবে এগুলো জাস্ট প্রত্যেকটা বিষয় করে ফেলতে হবে, আর কোনো কিছু নাই। যেমন ওয়াজ দ্য সন অফ জুপিটার অ্যান্ড আলকেনা, তারপরে দেখো তারপরে হিজ কাজিন, প্রত্যেকটা সিকোয়েন্স আগে পড়ে দেন হচ্ছে এখানে বাংলা অর্থগুলো দেওয়া আছে, এই অর্থগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে। সো তোমাদের যেহেতু নিজেরও পড়তে হবে এই জন্য আমি বেশি সময় নিলাম না, আমি হচ্ছে রিয়ারেন্সটা এখানে কমপ্লিট করলাম। এবার আজ পড়াবো তোমাদেরকে কম্পিটিং স্টোরি। কম্পিটিং স্টোরিটা আমরা একটু যদি খেয়াল করি, কম্পিটিং স্টোরিটা যদি আমরা খেয়াল করি, আসো নাকি আরো পড়াই দিব, বলো তোমরা একটু বলো, কয়েকজনের কমেন্ট দেখি। হ্যাঁ, যারা যারা শেয়ার করেছি তারাই পাবো। হ্যাঁ, এবার আসো, আমরা হচ্ছে কম্পিটিং স্টোরিতে যাই। কম্পিটিং স্টোরি আমি আর বাড়াই নাই, আগেরগুলোই, জাস্ট আগেরগুলোই। ঠিক আছে, আচ্ছা, যাদের শুধু পিডিএফ প্রয়োজন তারা ক্লাস থেকে চলে যাও। শোনো, একদিন বাকি আছে, এই সময়টুকুতে তুমি হচ্ছে একটু কষ্ট করো, কারণ তুমি এই এসএসসির রেজাল্টটাকে কখনোই ফেরত আসতে পারবা না। তোমার যে রেজাল্টটা আসবে এই রেজাল্টকে নিয়ে তোমার সারা জীবন থাকতে হবে। তোমার যে সার্টিফিকেট আসবে তুমি যখন তোমার বাচ্চা কাচ্চারা বলবা তখনও কিন্তু এই সার্টিফিকেটই থাকবে। সো যেহেতু তোমার চেঞ্জ 10টা নাম্বার বেশি পাওয়ার এখন সুযোগ আছে। তোমরা অনেকেই ভাবো যে ভাইয়া আর কতক্ষণ ক্লাস করব, সেই বিকাল 5:30 থেকে ক্লাস করতেছি, এখনো কি আর করব? ভাই এই কথাটা তোমাদের কি মনে ধরতেছে না? তোমাদের এই কথাটা কি মনে পড়তেছে না যে আগামী পরশুর পর থেকে যে তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারে যে নাম্বার পাইটা সেই নাম্বারটা চেঞ্জ হচ্ছে না, এই নাম্বারটা চেঞ্জ করার সুযোগটা এখনই। সো এই সুযোগটা তোমার এখনই কাজে লাগাতে হবে। তুমি যদি ক্লাস করে অথবা আমাদের কথাগুলো শুনে তুমি যদি 10 মার্ক বেশি পাও, এই 10 মার্ক তোমার সারা জীবনের জন্য অ্যাসেট। বাট এখন যদি তুমি মনে করো যে ভাইয়া ভালো লাগে না, পিডিএফ দিয়ে দেন চলে যাও, ভাই আরে পিডিএফ হলে অন্য স্যারের ক্লাস করো প্লিজ। একই কমেন্ট বারবার যে ভাইয়া এতক্ষণ, আমি তো তোমাদেরকে ক্লাস করতে কাউকে বলি না, জাস্ট হচ্ছে যদি ক্লাস করো মনোযোগ দিয়ে করো, আর না করলে আসসালামু আলাইকুম, ব্যাপারটা হচ্ছে এইটা। সো ভাইয়া ক্লাস করো, আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি, এমন তো না যে তোমাদের কঠিন করাচ্ছি, এগুলো সহজ করে দিচ্ছি, সহজভাবে পড়িয়ে দিচ্ছি। আসো কম্পিটিং স্টোরি। সো কম্পিটিং স্টোরি তোমাদের 15 মার্কস। তো এইখানে তোমাদের কম্পিটিং স্টোরি 2 রকম আসে, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে তোমাদের কনভেনশনাল, ট্র্যাডিশনাল বা কনভেনশনাল, 2 ধরনের স্টোরি আসে, তাই না? সবাই জানার কথা, সবাই ভালো করে জানার কথা, ঠিক আছে? ভাই ঘুম আসে কি করব? ভাই তুমি পরীক্ষার পরে ঘুমাও, 4-5 দিন টানা ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এখন পরিশ্রম না করলে কেষ্ট মিলে না। সো এখন যে কাজটা করতে হবে তোমাকে কষ্ট করে হলেও এগুলো একটু শুনতে হবে, ক্লাসগুলো করতে হবে। দেখো এই রিয়ারেন্স আমি 10টা পড়ায় দিলাম, তুমি এই রিয়ারেন্স 10টা পড়তে গেলে তোমার 3 থেকে 4 ঘন্টা লাগতো, আমি তো 30 মিনিটের সময় নেই। সো এখনই যে সময় আছে এই সেই সময়টায় কাজে লাগো, পরে আফসোস করবা, আফসোস করলে কিছুই হবে না। আসো তাহলে আমি আর কথা বলছি না এইসব ব্যাপারে। স্টোরি,
যারা শেয়ার করবা, আমি আবার বলছি, এই স্টোরি এগুলো কিন্তু অনেক কষ্ট করে বানানো, তারাই পাবা। এখানে দেখতে পাচ্ছি স্টোরিটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর হচ্ছে ক্রিয়েটিভ। প্রথম কথা হচ্ছে, যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলে কমন পড়ার চান্স জিরো। তোমাদের যে কোনো টিচার, অফলাইন টিচার হোক অনলাইন টিচার হোক, যদি বলে যে ক্রিয়েটিভ স্টোরি কমন পড়বে, ভাইয়া এটা ফাও কথা, ভুল কথা। ক্রিয়েটিভ স্টোরি আসলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি। অ্যাজ এ স্টুডেন্ট আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি মনে করতাম যে ট্র্যাডিশনাল স্টোরি না এসে যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলে ভালো। কেন বলছি জানো? ক্রিয়েটিভ স্টোরিতে নম্বর পাওয়ার চান্স বেশি থাকে, আর ট্র্যাডিশনাল স্টোরিতে নাম্বারটা টিচার একটু কম দেয়। কারণ টিচার জানে ওই একজন ফার্মার আর তিনজন একজন ফার্মার এবং তার তিনটা বাচ্চা ঝগড়াঝাটি করছে, এই করছে সেই করছে, ওই গল্প সবাই জানে। বাট ক্রিয়েটিভ স্টোরি আসলে নম্বর বেশি পাওয়া যায়। কি করা যায়? বেশি নম্বর পাওয়া যায়। ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলছি যে ক্রিয়েটিভ স্টোরি আসলে ভয় পাবা না। যা আসবে পরীক্ষার হলে, যেই প্রশ্নই আসুক অ্যান্সার করে আসবা। এই কমপ্লিটিং স্টোরি নিয়ে প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা ভয় পাও। আর রিয়ারেঞ্জ নিয়ে একটা অদ্ভুত সমস্যা আছে তোমাদের। রিয়ারেঞ্জ নিয়ে একটা অদ্ভুত সমস্যা আছে, আমি জাস্ট একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ, রিয়ারেঞ্জের বিষয়টা, রিয়ারেঞ্জটা একটু আমার একটু কথা বলার দরকার ছিল, একটু বলি। হ্যাঁ, এই রিয়ারেঞ্জ তোমরা অনেকে যে কাজটা করো পরীক্ষা হলে, তোমরা কি করো? নকল করো রিয়ারেঞ্জটা। সবাই মনোযোগ দিয়ে শোনো, বহু পড়াশোনা করছো, একটু মনোযোগ দিয়ে শোনো। নকল করো কি? তোমার পাশের বন্ধু কি লিখেছে, সামনের বন্ধু কি লিখেছে, এটা নিয়ে তুমি চিন্তা করো। এইভাবে বক্স করে সুন্দরভাবে ওই যে সিরিয়াল দিয়েছে, তুমি সেই সিরিয়ালে সুন্দরভাবে রিয়ারেঞ্জটা দিয়ে আসছো। ঠিক আছে? এরকম অনেকেই আছো তোমাদের মধ্যে। দেখো, তোমরা একটু মনোযোগ দাও। এই কথাটা আমি বলছি এই কারণে, তোমার বন্ধুদের দেখে অনেকে এইভাবে কি করো, যে ধরো 1 2 3 4 5 6 এরকম লিখলো, তার কাছ থেকে দেখে দেখে তুমি দিয়ে আসলাম। এরপরে দিয়ে আসার পরে যেটা হলো, তোমার বন্ধু ভুল করেছে, তুমিও ভুল করেছো। ঠিক আছে? আবার এরকমও হয় যে বাবর ভাঙ্গিয়া, ধরো মন খারাপ, ভাঙ্গিয়ে পড়েছেন, ধরো যুদ্ধে পরাজিত হয়ে সে কি বাবর হচ্ছে ভাঙ্গিয়া পড়েছেন। তো তোমরা এরকম করো, পরীক্ষার হলে নকল করো। তোমার বন্ধু এটা লিখছে পরাজিত হয়ে বাবর ভাঙ্গিয়া পড়েছেন, আর তুমি লিখেছো বাবর জাঙ্গিয়া পড়িয়েছেন। ঠিক আছে? জাঙ্গিয়া পড়েছেন। সো এরকম অনেকে এই জায়গাটা করো। এখন ওয়া লিখছে ভাঙ্গিয়া, তুমি লিখছো জাঙ্গিয়া, তো টিচার কি নাম্বার দিবে না। এই কথাগুলো একটু মনে রাখতে হবে ভাই। এখন বিষয়টা হচ্ছে নিজের কনফিডেন্সটা তুমি নিজে কতটুকু পারো। এই যে অনেকে রিয়ারেঞ্জ, এতক্ষণ আমরা পড়লাম, রিয়ারেঞ্জে অনেকে ভাবতেছো ওই পরীক্ষার হলে দেখে দেখে দিব। বাট তোমার বন্ধু যদি না পারে, অথবা তোমার বন্ধু ঠিকই ভাঙ্গিয়া লিখেছে, তুমি লিখেছো জাঙ্গিয়া, কারণ ভাই এটা তো আর একবারে তোমার বন্ধুর খাতা দেখে দেখে আর লিখতে পারবে না, দূর থেকে দেখতে হবে। এখন তোমার চোখে যদি একটু প্রবলেম হয়, সে লিখছে ভাঙ্গিয়া পড়েছেন, তুমি লিখছো জাঙ্গিয়া পড়িয়েছেন, সো আলটিমেটলি কি হবে? লস, পুরাই লস, জীবনটাই লস হয়ে যাবে। সো ভাইরা, কষ্ট করার এখন করো, পরে এই সারা জীবন এই রেজাল্ট নিয়ে খুব আফসোস করবা, খুব আফসোস হবে। কারণ এই রেজাল্ট তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা লাগবে। এই রেজাল্ট তুমি বুয়েট ইঞ্জিনিয়ারিং প্রশ্ন অনেক সময় অনেকে যোগ্যতায় হারায় ফেলে, মানে মার্কের কারণে তারা হচ্ছে যে তুলতে পারে না। সো আমি মনে করি তোমরা এই জায়গাটায় অবশ্যই কি করবা? মাথায় রাখবা, নিজের মধ্যে কিছু আগে রাখবা। ঠিক আছে? আসো। সো যাই হোক, রিয়ারেঞ্জের বিষয়টা আমি বলছিলাম। আর একজন প্রশ্ন করেছে, ভাইয়া রিয়ারেঞ্জের অ্যান্সারটা কিভাবে করব? সো রিয়ারেঞ্জেরটা চাইলে তুমি এভাবে করতে পারো, 1 থেকে 10 এভাবে দিয়ে দিতে পারো, অথবা তুমি সিরিয়ালে দিতে পারো। এরপরে তুমি যেই গল্পটা থাকবে ওই গল্পটা লিখে দিবা। সময় যদি না থাকে তাহলে না লিখলেও চলবে, বাট অনেক সময় টিচার কি করে না, ঠিক আছে, নাম্বার দেয় না। সো এই ক্ষেত্রে লিখে আসবা, কারণ 10 মার্ক, এখানে ভাই হেলাফেলা করা যাবে না, অবশ্যই লিখে আসবা। বুঝাইতে পারছি ভাইয়া সবাইকে? সবাই ক্লিয়ার? এখন আসো, আমি তোমাদেরকে স্টোরি পড়াইতে যাচ্ছিলাম, স্টোরিটাতে একটু মনোযোগ দাও। দেখো, এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, ক্রিয়েটিভ স্টোরি আসলে তুমি যে কোনো ফরম্যাটে বানিয়ে লিখতে পারবা। আর আমি এটাও দোয়া করি যে যারা একটু কম পড়াশোনা করেছো
তাদের জন্য ক্রিয়েটিভ স্টোরি আসলে ভালো হবে, বাট ফ্রি হ্যান্ড রাইটিং, তোমার বানিয়ে লেখার ক্ষমতা থাকতে হবে। ওকে, ঠিক আছে। যদি ক্রিয়েটিভ স্টোরি আমার বানিয়ে লেখার ক্ষমতা নেই ভাই, আমি ক্রিয়েটিভ স্টোরি আসলে লিখতে পারবো না। তারপরে তোমাদেরকে যেটা বলবো, ক্রিয়েটিভ স্টোরি আসুক, ট্র্যাডিশনাল স্টোরি আসুক, তুমি প্রথম অংশটা উঠাবা, যে অংশটা প্রশ্নে লেখা থাকবে এটা উঠাবা, উঠানোর পরে হইলেও কষ্ট হলেও টেনে টুনে আরো 5-7 লাইন লিখে দিয়ে আসবে, কিন্তু খালি রেখে আসবা না, কোনোভাবে খালি রেখে আসবা না। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে আসো, এবার আসো আমরা তাহলে একটু গল্পগুলো দেখি। আমি কয়েকটা গল্প তোমাদেরকে একটু পড়াইয়া দিচ্ছি। এটা হচ্ছে আসলে টেকনিক। আমি তোমাদেরকে যে পিডিএফটা দিচ্ছি, অনেকে পরীক্ষার হলে এবার বক্স করে দিও না, ঠিক আছে? নাইলে কিন্তু মাইর খাবা। পরীক্ষার হলে এরকম বক্স করে দিও না, এটা হচ্ছে টেকনিক। জাস্ট তোমাদের পিডিএফটা তো দিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের যে পিডিএফটা দেওয়া হচ্ছে এটা শুধু তোমাদের পড়ার জন্য, মানে সুবিধার জন্য, ঠিক আছে? ধরো আমি এটা পড়ালাম, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। সো আমি কম্পিটিং স্টোরি সহজে মনে রাখার জন্য এই পিডিএফটা তৈরি করেছি, বাট পরীক্ষার হলে কিন্তু তুমি এইভাবে লিখবা স্টোরিটা। Once a lion was sleeping in a forest, suddenly a mouse came there, it didn't notice the sleeping lion. এটা হচ্ছে এইভাবে লিখবা। বাট তোমাকে শেখানোর জন্য আমি এই টেকনিকটা দিয়েছি, একটু ড্রামার প্লট সাজিয়েছি, আর কিছু না। দেখো ভাই আপুরা, এখানে আমি পিডিএফটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই, জাস্ট একটু আমি একটা বা দুইটা পড়িয়ে দেই। দেখো, লায়ন স্লিপিং ইন দ্য ফরেস্ট, জঙ্গলে সে ঘুমিয়েছিল, একটা ইঁদুর মুখের উপর দিয়ে চলে যায়। মাউস রানস ওভার দ্য লায়ন্স ফেস, লায়ন্স ওকস আপ অ্যান্ড অ্যাংরি, সে জেগে উঠলো এবং কি সে হচ্ছে খুব রেগে গেল। তারপরে ইঁদুরটা তার কাছে ক্ষমা চায়, এটা তোমরা গল্পটা জানো। ক্ষমা চাওয়ার পরে তখন সে হচ্ছে ক্ষমা করে দেয়, এবং একটা সময় শিকারীর ফাঁদে পড়ে সিংহটি, আটকে যায়। তারপরে ইঁদুর সিংহের গর্জন শুনে, এরপরে তার এসে পরিচয় দিয়ে সিংহের কাছে নিয়ে যায়। এরপরে ইঁদুর জাল কেটে সিংহকে মুক্ত করে এবং সিংহ কৃতজ্ঞতা প্রকাশ করে। জাস্ট হচ্ছে এটা একটা প্লট তোমাদের মনে রাখার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আসলে কিভাবে লিখবা। এটা হচ্ছে তোমরা এই যে পরীক্ষার হলে অবশ্যই যেভাবে আমি দিয়েছি সেভাবে পড়বা, আর কিছু না। আমি তোমাদেরকে স্টোরি বলি, রিয়ারেন্স বলি, জাস্ট ঘটনা যদি তুমি মনে রাখতে পারো তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে, আর ঘটনা যদি মনে না রাখতে পারো তোমার জন্য সব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়া শেয়ার দিয়েছি কিন্তু পিডিএফ পাচ্ছি না। ওরে ভাই আমার, ও বোনেরা আমার, আমাকে একটু সময় দাও, তোমাদেরকে আগে বুঝিয়ে দিই কিভাবে পড়বা, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। আমি হচ্ছে কিছু ক্রিয়েটিভ স্টোরি তোমাদের জন্য দিয়েছি পিডিএফটাতে। যে এখানে কিছু ক্রিয়েটিভ স্টোরি আছে। ক্রিয়েটিভ স্টোরি যদি ভাগ্য ভালো থাকে কমন পড়ে যাবে, আর ক্রিয়েটিভ স্টোরি ভাইয়া কমন পড়ার চান্স একটু কম, বাট ট্র্যাডিশনাল চান্স পাওয়া, কমন পাওয়া অনেক সহজ, ঠিক আছে? সো এখানে একটু কষ্ট করে তোমাদের হাতে যেহেতু সময় আছে এই জন্য আমি আগে দিয়েছি, ঠিক আছে? এই ক্রিয়েটিভ স্টোরিগুলো বা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরির ক্লাসগুলো আজকে রাতে দিয়েছি, তাহলে আশা করি তোমাদের এই ব্যাপারটা খুব মানে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ভাই ফর্মাল লেটারের ক্লাস কবে? ফর্মাল লেটারের ক্লাস আগামীকাল। ওকে, সো যেহেতু মোটামুটি তোমরা এইখানে ক্লিয়ার হয়েছ কিভাবে পড়তে হবে, তাহলে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে ক্লাসে দেখে নিবে। আর আগামীকাল 11টায় আমাদের ক্লাস, ওইখানে গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টে আসলে কোনো পিডিএফ না, গ্রাফ অ্যান্ড চার্ট বুঝলে একবার ইজি। সো আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট পড়াবো, প্যাসেজ পড়াবো। সো এই যে পিডিএফগুলো দিচ্ছি তোমাদের মোবাইলে এখনো চেক করলে কয়েকশো পিডিএফ পাওয়া যাবে, বাট তোমরা সেটা শেষ করো না। একজন বড় ভাই হিসেবে, একজন টিচার হিসেবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভাইয়া পিডিএফগুলো যদি এত কষ্ট করে চেয়ে নিচ্ছ, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে পড়লে পিডিএফগুলো নিও, না হলে দরকার নাই। অনেকে দেখার জন্য নেয়, কেমন ভাই তুমি দেখো, এখন থেকেই দেখো, এখান থেকে দেখার পরে তুমি সিদ্ধান্ত না তুমি পড়বা কিনা আমারটা।
যদি পড়ো সিরিয়াসলি নিয়ে পড়ো। আবার বলছি, এই রেজাল্ট চেঞ্জ করতে পারবা না, এখন একটু কষ্ট করে 10 মার্ক বাড়াও, তুমি এমনি ভালো করবা। আচ্ছা, তাহলে দেখো রিঅ্যারেঞ্জের যেটা কিভাবে পড়বা, জাস্ট একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা সময় নিবা, পুরো গল্পগুলো রিডিং পড়বা। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে স্টোরিটা নিবা। স্টোরিটা নেওয়ার পরে রিডিংগুলো পড়বা, আমি যেভাবে টেকনিক দিছি এভাবে পড়বা। এরপরে নিজে যদি লেখার সময় পাও তাহলে লিখবা, কারণ যেহেতু তোমাদের একদিন গ্যাপ, মনে হয় না সময় পাবা। সো এটা মাথায় রেখে প্রস্তুতি নিলে আশা করি কোনো প্রবলেম হবে না। এখন তোমরা একটু আমাকে বলো, তোমাদেরকে তো স্টোরি দিলাম, রিঅ্যারেঞ্জ দিলাম, উইথ উইদাউট দিলাম এগুলো পড়ার জন্য। কালকে সকাল 11টার আগে এই পড়াগুলো কমপ্লিট করতে পারবা কিনা বলো। ভাইয়া এগুলো আগে শেষ করেছি মাশাল্লাহ, যারা আগে থেকে শেষ করেছো তোমাদের প্রতি অনেক বেশি দোয়া। আর তোমরা ভালো করলে আমারও ভালো লাগবে। আমাকে তোমরা একটু বলো যে আগামীকাল 11টায় আবার ক্লাস নিব সকাল। সো এই 11টায় তোমরা এই যে বিষয়টা কমপ্লিট করতে পারবা কিনা। ঠিক আছে, ওকে ভাইয়া। পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে এটা থেকে অ্যাড হয়েছো? অ্যাড না হলে তোমরা আমাদের যে গ্রুপ আছে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, অথবা আমাদের পেজ আমি পোস্ট করে দিব এখনই, তোমরা হচ্ছে সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যারা ইউটিউবে ক্লাস করতেছো তোমরা একটু বলো তো তোমরা কি আগের পিডিএফটা পেয়েছো? ভাই যশোর বোর্ড কমন পাবো তো? ভাই কমনের জন্য মহসিন ভাই পড়ায় না, কমনের জন্য অনেক অনলাইন টিচার, তাদের ক্লাসে হাজার হাজার লাখো লাখো স্টুডেন্ট, তারা কমন পাওয়ানোর জন্য পড়ায়, পড়া দেখে কিছুই আসে না। ঠিক আছে, সো এগুলা নিয়ে আমার কথা বলার দরকার নেই। আর তোমাদের কাছে একটা কথা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে অনেকে অনলাইনে বলবে ভর্তি হও, আপাতত ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আগে নিজের পরীক্ষাটা দাও, এরপরে ভালোভাবে যাচাই করো যে কারা ক্লাস নিচ্ছে, ভালো ক্লাস নিচ্ছে, তাদের কাছে ভর্তি হও। ঠিক আছে, তো ঠিক আছে, সেই বিকাল থেকে তোমরা ছিলা, এখন প্রায় মধ্যরাত 11:30-12টা বাজে। আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের এই কষ্টের বিষয়গুলো খেয়াল করে আমি পিডিএফটা এখনই দিয়ে দেবো। আগের পিডিএফগুলো দেওয়া হয়েছে, সেগুলো পাইছো কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি খুব ভালোভাবেই পড়বা। সকাল 11টার আগে পড়াগুলো শেষ করবা। আবার বলছি, সকাল 11টার আগে পড়া শেষ করবা। আমি পেজে পোস্ট করব তোমাদের পড়া হয়েছে কিনা। আগামীকাল সকাল 11টায় আসছি তোমাদের ক্লাস নিয়ে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পিডিএফটা দিয়ে দিচ্ছি। সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেলুট টু ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা অনেক অনেক ভালো করো, অনেক পরিশ্রম করে গেছো, ভালো করবা সেই আশা এবং প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ও অনেকে বলছে ভাইয়া কোন পেজে? আই এডুকেশন অফিসিয়াল পেজ সার্চ দিবা, আই এডুকেশন। কিভাবে? এই যে দেখো আই তারপর এডুকেশন লিখলে চলে আসবে। ওকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।